WBCHSC থেকে যে মডেল পেপার বার করা হয়েছে সেটার আমরা এখন সমাধান করার চেষ্টা করবো সেমিস্টার 2 এর জন্য অ্যাকাউন্টেন্সি। ফার্স্ট কোশ্চেন আসবে, 2 নম্বরের কোশ্চেন আসবে 4টে, রাইট? এই 2 নম্বরের যে 4টে কোশ্চেন আসবে সেখানে কি কি এসছে এখানে দেখা যাক। এখানে যে কোশ্চেনটা সেট করা হয়েছে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দি টার্ম ইমপ্রেসড সিস্টেম অফ পেটিকাস? পেটিকাসের ইমপ্রেস সিস্টেম কাকে বলে? তো ক্যাশিয়ারকে, মানে মেন ক্যাশিয়ার, হেড ক্যাশিয়ার যখন পেটি ক্যাশিয়ারকে কিছু টাকা দিয়ে রাখে এবং ওই টাকা খরচা হওয়ার পরে ওই 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 নির্দিষ্ট পরিমাণ টাকা তাকে আবার রিইম্বার্স করা হয় বা পুনরায় তাকে পুনরুদ্ধার করে দেওয়া হয়, তখন তাকে বলা হয় ইমপ্রেস পেটিকাস। বই থেকে আমরা ডেফিনেশন দেখে নেবো। স্টেট দ্য অবজেক্টিভ অফ প্রিপেয়ারিং ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স তৈরি করার বেসিক উদ্দেশ্য কি, কে বলতে পারে? বলো তো, কথা বলতে হবে। গাণিতিক সূত্র যাচাই করা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করার ভিত্তি হিসাবে কাজে লাগানো। এই দুটো উদ্দেশ্যে আমরা ট্রায়াল ব্যালেন্স তৈরি করি। ইংলিশে কি বলবো আমরা? to judge the arithmetical accuracy of the accounts, books of accounts. আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে to provide the basis for the final account, right? একদম ঠিক। নেক্সট কোশ্চেন, পাস দ্য নেসেসারি জার্নাল এন্ট্রি টু রেকটিফাই অ্যান এরর। ভাই তোমাকে একটা এরর দিয়েছে, রেকটিফাই করবো আমরা। সেল অফ 22,000 rupees made to Manav was correctly recorded in the sales book but wrongly posted to the debit of Manoj account. ভাই ছিল নামে ছিল মানব, হয়ে গেছে মনোজ। কিসের ভুল হলো এটা? ইটস এ নেম মিস্টেক হয়েছে, রাইট? আর তার সঙ্গে সঙ্গে অ্যাজ ওয়েল অ্যাজ ফিগারও মিস্টেক হয়েছে। তাহলে আমার কাছে অরিজিনালি কোন অ্যাকাউন্টে ভুল, কোন অ্যাকাউন্টে আমার অরিজিনাল অ্যাকাউন্ট যেখানে ঠিক হওয়ার কথা, মানব অ্যাকাউন্ট। তাহলে এটা সমাধান করতে গেলে আমরা কি করে করতে হয় দেখে নিই একবার রেকটিফিকেশন জার্নালটা। আমার পদ্ধতিতে এখানে মানব লিখবো, রাইট? এখানে মানব লিখবো, লিখে আন্ডারলাইন করবো। অরিজিনাল জার্নালটা একবার এখন ভেবে নিই। আমরা কি করেছি? সেল করেছি মানবকে। তো জার্নাল নলেজ মানব এখন ডেবিট টু সেলস হওয়ার কথা। তাহলে মানব ডেবিট না ক্রেডিট হলো? মানব আন্ডারলাইন ডেবিট হলো। আমাদের পদ্ধতিতে রেকটিফিকেশনের পদ্ধতিতে কি বলেছি? মানব যদি ডেবিট থাকে, ফিগার আন্ডার কাস্ট ওভার কাস্ট আছে বলো? দরকার নেই, এটাতে ফিগার ভুল আছে প্লাস নেম প্লাস ফিগার দু রকম ভুল আছে। আমাদের অনুযায়ী প্রথমে নেমটাকে ঠিক করবো, তারপরে ফিগারটাকে ঠিক করবো। নেমটাকে ঠিক করতে গেলে কি করতে হবে? মানব লিখবো এখানে টু মনোজ। এটা বুঝলাম কি বুঝলাম না? ওরা বলেছে হ্যাজ বিন পাসড টু দ্য ডেবিট অফ মনোজ। ওরা মনোজকে ডেবিট হয়েছে ক্রেডিট করেছে, কথা বলতে হবে। কি করেছে বলো? এখন আমি যদি রেক্টিফাই করতে জায়গায় ক্রেডিট করেছি, সো আই হ্যাভ ডান करेक्टली। मानव में 2,000 रुपया और मनोज में इट इज 2,200 रुपीज, राइट? फाइन। Then there is a difference in between debit and credit and it is nothing but your suspense, 1,800 rupees suspense. Rectification, fine. নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখা যাক কি লিখেছে। কোশ্চেনটা পড়তে একবার শুনি, বল জোরে জোরে। ক্যালকুলেট নেট সেলস এন্ড গ্রস। ক্যালকুলেট, এটা দেওয়া আছে এখানে? ও ক্যালকুলেট, তোমায় দুটো জিনিস বার করতে বলেছে। একটা বলো নেট সেলস কত, রাইট? আর 2 নম্বরের পয়েন্টে কি বলেছে? গ্রস প্রফিট কত। গ্রস প্রফিট কত, এদিকে নজর রাখবি। এই দুটো জিনিস বার করতে বলেছে। তোমাকে গিভেন কি কি দেওয়া আছে দেখা যাক। COGS, कॉस्ट ऑफ गुड्स सोल्ड, इट इज 1 लाख रुपीज, फाइन। ग्रॉस प्रॉफिट 20% और जीपी है 20% ऑन सेल्स। ये क्वेश्चन बा, फाइन। यू हैव टू कैलकुलेट द आंसर। आंसर কি করে হবে দেখা যাক। তোমার जीपी is 20% on sales. GP is 20%. If your sales is 100, your sales is 100, then GP will be definitely 20, fine, and your COGS, cost of goods sold, will be 80, fine, clear? On that assumption, on that proposition, here your GP COGS যদি 1 হয় তাহলে এটা কত হবে? 20/80। COGS যদি 1 লাখ হয় তাহলে কত হবে বল? 20/80 ইন্টু 1 লাখ মানে কত? 4 তো এটা 25,000 টাকা। আনসার কত হলো? 25,000 টাকা। তো জিপি বেরোলো কত?
The answer GP is 25,000. কোনো কোশ্চেন? একদম মানে ইউনিটারি মেথড জাস্ট। If COGS is 80, your COGS is your sales is, तुमको सेल्स भी निकालना पड़ेगा। तो सेल्स के लिए क्या करेगा बोल, 100 डिवाइड 80 इंटू 1 लाख, এইভাবে করতে পারি। অথবা আমরা একটা বেসিক ফর্মুলা মনে রাখি, সেলস মাইনাস জিপি ইজ ইকুয়াল টু COGS। फाइन, दिस इज माय की रूल फॉर्मूला। तब तुम ये देख सकता कि COGS प्लस जीपी, सेल्स इज इक्वल टू COGS प्लस जीपी। Your COGS comes to rupees 1 lakh, GP is 25,000। ওই এদিকে দৃষ্টিপাত করবি মাঝে মাঝে, খাতা চলে যাচ্ছে 25,000। সো সেলস ইজ নাথিং বাট 1,25,000। যে কোনো ভাবে তুমি করো না কেন, আনসার ইজ কারেক্ট। ফাইন, যে কোনো একটা করবি, দুটো করতে যাবি না। তার মানে এই যে লিখলাম না, এটা তোমার আসল কথা ছিল এটাই যে 20-র উপর 100 টাকা যখন সেলস ছিল তখন জিপি কত, জোরে জোরে বল, জোরে কথা বলতে কি হচ্ছে, 20 টাকা। তারপরে COGS কস্ট অফ গুডস সোল্ড কত হবে, 80 টাকা। সেলস থেকে জিপি মাইনাস করলে ইউ ক্যান গেট COGS। ক্লিয়ার তো? ডান। Next question, on the basis of the following information given below, calculate the amount of stationery to be debited to income expenditure account. ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট বলে কিছু করা হয় তো, হ্যাঁ, নন প্রফিট সেভিং অর্গানাইজেশনের জন্য, সেইখানে টু স্টেশনারি লিখে তুমি কি টাকা দেখাবে, রাইট? তো স্টেশনারি হচ্ছে কনজিউমেবল গুডস, স্টেশনারি হচ্ছে কনজিউমেবল গুডস যার ওপেনিং স্টক ছিল 8,000, অ্যাড পারচেস করব, লেস ক্লোজিং স্টক করবো, অত পরিমাণ গুডস আমরা ইউজ করেছি। সিম্পল আইডিয়া বলছি। আমি একটা কথা বলতাম তোদেরকে দেখানোর জন্য, মনে পড়ছে কিনা, যে মনে করে যাক আমার কাছে কাঁকনের জ্বরের আগে 3খানা প্যারাসিটামল ছিল, 1 পাতা কিনলো, রাইট? তাতে কটা থাকে প্যারাসিটামল, 10টা প্যারাসিটামল রইল। আর কাঁকন সে কোনো একটা একটা করে কেটে কেটে খুলে খুলে খেলো, জ্বর যত না কমছে কি খাচ্ছে, ওষুধ খাচ্ছে। তাহলে এই ওপেনিং স্টকের সঙ্গে এটা যোগ করলো, করে শেষমেশ দেখা গেল এর কাছে 4টে ক্যালপল পড়ে আছে প্যারাসিটামল। তাহলে ও কটা প্যারাসিটামল খেয়েছে বলো, पहले कितना था 3, फिर কতগুলো কিনেছি 10টা, তাহলে কটা হলো 13টা। এখান থেকে ওর কটা পড়ে আছে বলো, তাহলে ও 9টা প্যারাসিটামল খেয়ে আজকে আমার কাছে পড়তে চলে এসছে এই কদিনের মধ্যে। চলবে কি না চলবে? তাহলে 9টা হলো কনজিউমড, 9টা হলো কনজিউমড, 9টা ও গিলেছে, 9টা গিলেছে। 9টা যে গিললো সেটাই আমার ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের লেফট সাইডে 2 প্যারাসিটামল কনজিউম বলে 9টা লেখার কথা। তাহলে এটাই যদি আমার স্টেশনারি হয়, প্যারাসিটামল পার্টি কি হয়ে গেল বলো, স্টেশনারি হয়, তাহলে কি রুল পেলাম এখানে, ওপেনিং স্টক এড পারচেজ লেস ক্লোজিং স্টক। তাহলে বলো ওপেনিং স্টক কিতনা থা, ওপেনিং স্টক 8,000 আছে, অ্যাড পারচেজ করো, পারচেজ অঙ্কটা কি বলে দিয়েছে দেখেন, অঙ্কটা কি বলে দিয়েছে, অঙ্কটা বলে দিয়েছে এখানে একবার ওপেনিং স্টক ক্লোজিং স্টক ক্রেডিটার্স, মানে আমরা ধারে কিনেছিলাম স্টেশনারি, সেই ধার যে আমাকে বিক্রি করেছে তার জন্য ওপেনিং ব্যালেন্স আর ক্লোজিং ব্যালেন্স 9,000 আর 11,000, রাইট? আমরা ডিউরিং দ্য পিরিয়ড পারচেজ করেছি 47,000, আমরা তো পারচেজের দরকার, আমার ক্রেডিটার্স দরকার লাগছে না, কত পেমেন্ট করেছি দরকার লাগছে না, তাই এই আইটেমটা এখানে ইরেলিভেন্ট হয়ে যাচ্ছে, কোনো কাজ নেই এই অঙ্কটার জন্য। কখন যে এটা কাজে লাগে সেটার জন্য একটু এক্ষুনি ডিসকাস করে দেবো। তো চলা যাক, দেখা যাক আমার কাছে অ্যাড করবো কি, তাহলে পারচেজ ইফ গিভেন, না গিভেন হলে তখনই এটা কাজে লাগতো আমাকে। ধর আমাকে পারচেজটা বলে দেয়নি, তাহলে পারচেজটা বার করতে হতো, তখনই আমি একটা ক্রেডিটার্স অ্যাকাউন্ট খুলে নিতাম, দেখে নিতাম। ছেড়ে দিয়ে অত কথা বলতে চাই না, যেটা এখানকার জন্য যেটা আছে, এটা কটা কাছে বলো, জোরে জোরে কথা বলতে বলবি, চেষ্টা করবি না। এখানে কত হয় তাহলে, এখানে 8 7 15 55,000 টাকা, লেস করো ওর ক্লোজিং স্টক অফ স্টেশনারি কত, 6,000, স্টেশনারি টু বি ডেবিটেড, টু বি ডেবিটেড
stationery to be debited to income expenditure account, right? এই ছিল আমার হেডিং। বল ক্লোজিং স্টক কত আছে? 6000 যদি কারোর অন্য কিছু মনে হয় আমাকে সঙ্গে সঙ্গে নক করবি। 49 49,000 amount to be debited to income expenditure account। এখন যদি তোরা শিখতে চাস তাহলে একটা কথা বলি, পরীক্ষাতে এরকম না এসে অন্যরকম মজা দিল, ও পারচেসটা বলে দিল না, পারচেসটা তাহলে পারচেস বার করতে হবে ক্লোজিং ক্রেডিটার্স মাইনাস ওপেনিং ক্রেডিটার্স করতে হবে। না, পারচেসটা বলে দিল না, তার বদলে কত টাকা এবছরে ও ক্রেডিটার্সকে পে করেছে সেটা বলে দিয়েছে, মানে ক্যাশবুক আইটেমটা বলে দিয়েছে। আবার বলি, আমাকে কি কি দিয়েছে বলো? আমাকে দিয়েছে ক্রেডিটার্স, এটা কিন্তু এই অঙ্কের পার্ট না, ফার্স্টে বলো এই অঙ্কের পার্ট না। অঙ্কটা আবার নিচ্ছি আমরা, অঙ্কটা আবার যখন নিচ্ছি তখন দেখলাম কোশ্চেনটা এরকম ছিল যে তোমার স্টেশনারিতে ওপেনিং স্টক কত ছিল আর ক্লোজিং স্টক কত ছিল, তাদের করে বল। 8,000 আর 6,000, এটা দেওয়া আছে অঙ্কটাই। কোশ্চেনটা এটা হচ্ছে আনাদার কোশ্চেন, হ্যাঁ অন্য কোশ্চেন করছি। আর আমার কাছে ক্রেডিটার্স ফর স্টেশনারি, ধারে যার কাছ থেকে কিনেছি তার কাছ থেকে ক্রেডিটার্স ফর স্টেশনারি ছিল 9,000 আর 11,000। কথা বলতে হবে নাহলে আমার রাগ হয়ে যাচ্ছে। এবার একটা লাইন বলে দিয়েছে অ্যামাউন্ট পেইড টেক কেয়ার, আগেরটা ছিল কিন্তু পারচেসড, এখানে কি আছে বলো? পেইড। এখানে দেওয়া আছে কিন্তু পারচেসড, তাই আমি পারচেস ফিগারটাই আমি বার করবো এখন পেইড থেকে। তাই যত টাকা ক্রেডিটার্সকে দিয়েছি সেটাই কি পেইড, সেটা কি পারচেস? ধর আমি ধারে অনেক কিনেছিলাম, কিছু টাকা পেমেন্ট করেছি, তো সেটা পেমেন্ট হয়ে গেল না, পারচেস তো নয়। আবার কথা বলি, মোট 60,000 টাকা কিনেছি, পেমেন্ট করেছি মেবি এখনো পর্যন্ত 52,000 টাকা, তাহলে কি বলবো 52,000 টাকা কিনেছি না 60,000 কিনেছি? রাইট। অ্যামাউন্ট পেইড অ্যাজ পার ক্যাশবুক, এটা ক্যাশবুকে দিয়ে দেয়, দরকার নেই যে কোনো ভাবে আমাকে অ্যামাউন্ট পেড বলে দিয়েছে। সাপোজ অ্যামাউন্ট পেড সাপোজ কত বললাম আমি মাত্র? 52,000 টাকা, তাই হোক একটা এক্সাম্পল। এটা ফাইন্ড আউট, এটা করতে গেলে আমাকে সেম কোশ্চেন দিয়েছে যে তুমি বলো এটা থেকে কত টাকা তোমার কি করা হবে, ইনকাম এক্সপেন্ডিচারে ডেবিট দেখাবে। তখন আমি বুদ্ধি করলাম যে ভাই ওপেনিং, ওই বলো ওপেনিং স্টক कितना है? 8,000। 8,000 অ্যাড কি করবো, রুল অনুযায়ী কি বলেছি বল? পারচেস খুঁজতে গেলাম কোশ্চেনে, পারচেস নট গিভেন টু ইউ, পেড दिया लेकिन পারচেস তো नहीं दिया। তো তখন আমি কি করলাম, এখানে একটা ক্রেডিটার্স অ্যাকাউন্ট খুলে দেখলাম কি বলছে, এটা ক্রেডিটার্স ফর স্টেশনারি বলে একটা খুললাম, খুলে আমি কি করলাম বাই ব্যালেন্স বিডি করলাম। ক টাকা ছিল আমার ক্রেডিটার্স ওপেনিং ব্যালেন্স? 9,000। হ্যাঁ, এখানটা দেখবি মাঝে মাঝে যে আমি খাতার মধ্যে আছি কিনা। এটা ব্যালেন্স বিডি, এখানে লিখলাম টু ব্যালেন্স সিডি কত বল, তাদের আগে মার খাবি কিন্তু অনেক দোষ, দেখে বল তাড়াতাড়ি করে, আমি চোখ তুলতে গেলে আমার লেখা স্লো হয়ে যাচ্ছে। এসো, এবার আমি কি করছি, পেমেন্ট করছি, তো পেমেন্ট করলে ক্যাশবুকের ডান দিকে গেছে, ক্যাশবুকের রাইট সাইডে গিয়া, তো আমি এখানে এর লেফট সাইডে যাবে, তাহলে এখানে মনে করলাম টু ক্যাশ বলে আমরা পেমেন্ট করেছি। कितना पेमेंट किया हम लोग? 52,000। রাইট, জোরে বলবি কথা, হ্যাঁ কারণ এটা নয়েজ ক্যান্সেলেশন আছে, ধরবে না তোকে, নাহলে 52,000 টাকা। তাহলে বলে এখানে কত টাকা হলো? 63,000 টাকা। এখানে লিখলাম 63,000 টাকা। হ্যাঁ, এখন ডিফারেন্স কত হলো? 63 থেকে 9 বিয়োগ করে কত হয়? 54,000 রুপিস আমার পারচেস, এটা হলো পারচেস। তো কোশ্চেনটা ধর ওখানে এরকম দিয়েছিল, বাট এখানে যদি এরকম দেয় তাহলে আরেকটা জিনিস শেখা হয়ে গেল যে আমরা ভাই পারচেসটা বার করে নাও আগে, আর টু ফাইন্ড আউট দ্যাট পারচেস ইউ হ্যাভ টু ওপেন দ্য ক্রেডিটার্স ফর স্টেশনারি অ্যাকাউন্ট, রাইট? ক্লিয়ার তো? তাহলে এখানে আমি 54,000 এখন অ্যাড করলাম, কত টাকা হলো এটা? 62,000 হলো না? লেস বল ক্লোজিং স্টক কত আছে? করলে কত টাকা হলো আনসার? 56,000 ডেবিটেড টু ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। ও ইয়ার কি করতে এসছে এখানে? ডেবিটেড টু ইনকাম এক্সপেন্ডিচার। কেউ ওপেন এখানে আসবে না। एक तो सर टीने दे हंसी जी। হ্যাঁ, तो मैं टीने दे हंसी बात दी है। तो गाय
পাক্কা? প্লিজ পরেরটা বলো। সো এরপরে যেটা দিয়েছে যে ডিফাইন দ্য টার্ম নন প্রফিট সিকিং অর্গানাইজেশন, যদি অরে থাকতো তাহলে বলতো নন প্রফিট, তো সেই দ্যাট ভেরি অর্গানাইজেশন which are not which is not mean for বল Not operated to earn is not profit. operated is not operated to earn profit, that is not mean for earning profit. যে সংস্থাগুলো যে বল বল যে সংস্থাগুলো লাভ অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় না তাকে তাকে অমুনাফা সন্ধানী প্রতিষ্ঠান বলে। ক্লিয়ার? বল নন প্রফিট সিকিং অর্গানাইজেশন। এরপরে যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে তোমার 3 নম্বরের কোশ্চেন আসবে 4টে। 3 নম্বরের কোশ্চেন সমাজ করছে 3 নম্বরের কোশ্চেন আসবে 3 নম্বরের কোশ্চেন আসবে 4টে। ফাইন, তাহলে এইখানে 3 নম্বরের কোশ্চেনগুলোর মধ্যে ফার্স্ট যে কোশ্চেনটা দিচ্ছে ড্র বা ট্রায়াল ব্যালেন্স, পাক্কা? তো এখন আসছে 3 নম্বরের কোশ্চেন আসবে 4খানা, তার মধ্যে ফার্স্ট কোশ্চেন আছে ট্রায়াল ব্যালেন্স তৈরি করো অফ শ্রী বল্লভ দাস 31 মার্চ 2024। তো একদম প্রথমে মাথায় লিখবে ইন দা বুকস অফ বল্লভ দাস, এক্সামে এরকম লিখতে হবে কিন্তু। হ্যাঁ, আমি এখন ভিডিও ছোট করার জন্য এটা এসব লিখবো না, কোনো মানে হয় না। বি দাস, রাইট? এখানে লিখলে ট্রায়াল ব্যালেন্স, রাইট? ট্রায়াল ব্যালেন্স, আর ট্রায়াল ব্যালেন্স ফর দ্য ইয়ার লিখবে না, অ্যাজ অন লিখবে। এটা নিচে লিখতে বেশি আমি পছন্দ করি, এখানে লিখি অ্যাজ অন। 31/3 কত 2024। এখানে কি লেখা হয় হেডিং এ? বুঝতে রাখতে এখানে কি লিখেছে? ডেবিট অ্যামাউন্ট, ক্রেডিট অ্যামাউন্ট। অ্যামাউন্ট আর অ্যামাউন্ট লিখবে, এটা এখানে ডেবিট লিখে দেবে, এখানে ক্রেডিট লিখে দেবে, এখানে রুপিস লিখবে, এখানে রুপিস লিখবে, এখানে নেম অফ অ্যাকাউন্টস লিখবে। হ্যাঁ, বা পার্টিকুলার্স লিখে নেম অফ অ্যাকাউন্টস। এই যে ছোট দাগটা আছে এটাকে লেখা হলো এলএফ। কি লেখা হবে? কেননা এইখানে যে যে নামগুলো লেখা হবে না, দ্য নেম অফ দোজ লেজার্স, সেই নামটার কোনো না কোনো ফোলিও নাম্বার আছে, মানে অ্যাকাউন্টস এর খাতায় কোথাও না কোথাও একটা পেজ নাম্বার দেওয়া আছে, দ্যাট পেজ নাম্বার ইজ নাথিং বাট ইউর লেজার ফোলিও নাম্বার। ফাইন, তো ফার্স্ট যেটা বলেছে এটা কেউ আমাকে এখানে একটা ট্রায়াল ব্যালেন্স দিয়ে দিয়েছে, দেখে নেওয়া যাক। দিস ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স গিভেন টু আস and we have to solve it. So we shall prepare a trial balance by segregating debit and credit items. Fine. তো এখানে একটা চেঁচিয়ে বলবি ফার্স্ট আইটেম কি আছে বলো। ক্যাপিটাল, আমি একটু রাইট হ্যান্ডে লিখছি। হ্যাঁ, ক্যাপিটাল। ক্রেডিট না ডেবিট? ক্রেডিট। কিতনা? 1,12,000। 1,12,000। এইগুলো ইংলিশে বলবি, কারণ এরা না এই নন ইয়েরা ইংলিশ মিডিয়ামরা 1,12,000 সহজে বুঝতে পারে না। বলো তারপর কি আছে? পারচেজ বলো, ডেবিট না ক্রেডিট? ডেবিট। ডেবিট কিতনা? 28,000। 28,000। দেন ডিসকাউন্ট অ্যালাউড। ডিসকাউন্ট অ্যালাউড, রাইট? বল ডেবিট না 960। 960। 960। হ্যাঁ, এই শূন্য এই রাইট সাইডটা যেন ইকুয়াল লেখা হয়। দেন ক্যারেজ ইনওয়ার্ড। ক্যারেজ ইনওয়ার্ড, ক্যারেজ ইনওয়ার্ড কত কিতনা? 6,960। 6960। ভেরি গুড। তারপরে ডেবিট, তো ডেবিট না ক্রেডিট হবে রে? ডেবিট, গুড। এটাও কিন্তু একটা খরচা, এটা কিন্তু একটা খরচা। ওকে, ডিসকাউন্ট অ্যালাউড ইজ আ টাইপ অফ লস, নট খরচা। ডিসকাউন্ট অ্যালাউডটাকে আমরা খরচ ক্ষতি ডেবিট, মনে আছে তো? আর আই লাভ ক্রেডিট হয়। বলো তারপরে ক্যারেজ আউটওয়ার্ড। ক্যারেজ আউটওয়ার্ড কি খরচা হলো না? না একদম, খরচ আউটওয়ার্ড ভি একটা খরচা, কি না? 1,840। 1,840। তারপরে তারপর সেলস। শুনছিস? হ্যাঁ, বল। সেলস। সেলস বলো, ডেবিট না ক্রেডিট হবে? ক্রেডিট, কি না? 48,000। 48,000 অনলি সেলস। ফাইন। রিটার্ন ইনওয়ার্ড। রিটার্ন ইনওয়ার্ড ডেবিট বল 240। 240। তারপরে রিটার্ন আউটওয়ার্ড। রিটার্ন আউটওয়ার্ড 560। 560। 560। তারপরে রেন্ট এন্ড ট্যাক্সেস। রেন্ট এন্ড ট্যাক্স কি ডেবিট না ক্রেডিট বলো? ডেবিট। রেন্ট এন্ড ট্যাক্স 960। 960 ডেবিট। হ্যাঁ, তারপরে প্ল্যান্ট এন্ড মেশিনারি। প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাসেট ডেবিট হবে। এটা বিং অ্যান্ড অ্যাসেট ডেবিট হবে, বিং অ্যান্ড খরচা ডেবিট হয়েছে, মনে থাকবে তো? প্ল্যান্ট এন্ড মেশিনারি কত? 64,560। 64,560, রাইট? তারপরে স্টক অন 1/4/23। তার মানে ওপেনিং স্টক 1/4/23।
23 মানে হচ্ছে আমাদের অঙ্কটা কিন্তু 31/3/24 এর জন্য, তাই 1/3 এটা আছে, ইট ইজ মাই ওপেনিং স্টক, সো ওপেনিং স্টক শুড কাম হিয়ার and the balance is For 12,400. 12,400, right? Then Sunday debtors. Sunday debtors debit or credit, Debit. how much amount is there? 16,160. 16,160, है ना? দেখবি আমি ঠিক লিখছি কিনা। তারপরে Sunday creditors. Sunday creditors debit না credit বলো? Credit. Sunday creditors credit, Sunday creditors Credit. হবে বল 9,600. 9,600। তারপরে তারপর investment. ইনভেস্টমেন্ট ইজ অ্যান অ্যাসেট, রাইট? Debit. ইনভেস্টমেন্ট, Is an এটা asset. সবাই মনে রাখো, ইনভেস্টমেন্ট অনেকেই না বুঝতে পারে স্যার ইনভেস্টমেন্ট কোথায় করবো। ইনভেস্টমেন্ট ইজ অ্যান অ্যাসেট, এই লাইনটা কবিতার মতো মুখস্থ করে নাও। ইনভেস্টমেন্ট ইজ অ্যান অ্যাসেট, ভেরি গুড। কিস টাকা? 2,880. 2,800 80. 2880, ভেরি গুড। তারপরে Commission. the investment is an asset, commission received is an income, ইনকাম ক্রেডিট হবে ডেবিট হবে, Credit. কমিশন রিসিভড, হ্যাঁ বলো 1,440. 1,440, ভেরি গুড। Cash in hand. ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশের ব্যাংক এরকম থাকবে তো, তারপর motorcycle. ক্যাশ ইন হ্যান্ড কিতনা, 8. 80 রুপিস অনলি, তার জন্য আমাকে লিখতে হলো। আর ব্যাংকে কত আছে? 8,080. আমার দরকার নেই, ভিডিও তো আমি নিচে জায়গা নেই তো, বলো কত? Cash in hand হচ্ছে 80. স্যার এরকম যোগ করেছিল, আমি যোগ করে দেবো, মুশকিল হয়ে যাবে। ক্যাশ ইন ব্যাংক কত? Cash at bank 8080. 8080, আর কিছু আছে? Motorcycle. ও মোটর সাইকেল এমসি কত? 27,680. 27,000, 680. হ্যাঁ। আর Stock on 31st. ওরা বলেছে ক্লোজিং স্টক দিয়ে দিয়েছে একটা, আর ক্লোজিং স্টক Closing stock এটা 12 date ভুল দিয়েছে বলুন সেটা। এটা date হ্যাঁ ভুল হ্যাঁ দিয়েছে। হ্যাঁ, এটা ক্লোজিং স্টক উইল নট কাম, Not at the will not come. क्लोजिंग स्टॉक जो दे दिया वो नहीं आएगा, पक्का ना? তো আমি এবার এই দুটো দিক যোগ করব আর দেখবো মেলে কিনা, জায়গা খুব শর্ট আছে, চলো যদি মিলেছে তাহলে অঙ্ক হয়েছে, না হলে আবার দেখবো। তো দুদিক মিলে যাওয়ার কথা ছিল যে দুদিক মিলিয়ে দেবো আমরা, রাইট? কিন্তু দেখলাম মজার ব্যাপার হয়েছে, এই ডেবিটে যোগ করে দেখলাম উত্তর এসছে কত, 1,70,800, আর ক্রেডিটে যোগ করে উত্তরে কত এসছে 1,71,600. 1,71,600, সো মিসম্যাচ করে গেল। তাহলে ক্রেডিটে লিখলাম 1,71,600, এটাকেই এখানে লেখো 1,71,600, তখন মজা রয়ে গেল। ভাই মেলেনি কিন্তু মিলিয়ে দিয়েছি যোগ করে দুদিক, মেলেনি কিন্তু আমি কি করেছি বলো, রাইট সাইডে যা আসছে ওই স্টকটা আসবে না, ওই যে দেখলাম ওটা ক্লোজিং স্টক দিয়েছিল, আসবে না। অঙ্কে একটা ক্লোজিং স্টক দিয়ে দিয়েছে নট অ্যাডজাস্টেড এমন কিছু লিখে, হ্যাঁ আমরা এটা লিখবো না, আসবে না। আচ্ছা ভেরি গুড। এখন বল এইদিকে হলো, এদিকেও এটা লিখলাম কিন্তু এদিকে তো কম আছে, আমি এটা লিখে দিয়েছি না, সো দেয়ার ইজ এ ডিফারেন্স অফ 800 রুপিস, এন্ড দ্যাট ইজ, যখন দেখলাম কিছুতেই মিলছে না তখন আমরা সেটাকে সাসপেন্স অ্যাকাউন্টে নিয়ে যাব, রাইট? তাহলে আমার কাছে একটা এক্সট্রা আইটেম এসে যাবে এই সাইডে, সেটা কি হবে ডেবিট সাইডে বলো, লেখার জায়গা নেই বলে আমি উপরে লিখলাম, এটা রুল না, রুল ইচ্ছা করলে তুমি নিচে লিখবে। হ্যাঁ, কত টাকা লিখবো, 800 টাকা দিলে দুদিক মিলে গেল, রাইট? এই 800 টাকাটা সাসপেন্স হলো। সাসপেন্স কি কাজে লাগে আবার বলি, সাসপেন্স হচ্ছে ফর দ্য টাইম বিং একটা অ্যাকাউন্ট খুলে টাকাটাকে ট্রান্সফার করে রাখলাম, উই শ্যাল হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ব্যালেন্স, ফাইন্ড আউট দ্য কজ ফর দ্য ডিফারেন্স, কোন অ্যাকাউন্টে ভুল আছে খুঁজে পাবো পরে, যখন খুঁজে পাবো তখন এই সাসপেন্স অ্যাকাউন্টকে ডেবিট করেছি তো, ওকে ক্রেডিট করে আমরা এটাকে রেকটিফিকেশন জার্নালের মাধ্যমে কি করব, এই সাসপেন্স অ্যাকাউন্টকে আমরা ওয়াইপ আউট করে দেবো, উড়িয়ে দেবো, চলবে তো? বাট এখন আমরা এখানে কি করে করলাম, বোথ সাইড মেলার জন্য লেফট সাইডে একটা সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে অঙ্কটা মেলাবো, রাইট? দিস ইজ দ্য রুল, ওকে। নেক্সট কোশ্চেন যেটা দিয়েছে ট্রায়ালম্যাসের ওরে দিয়েছে, এটা বলছে পোস্ট দ্য ফলোইং ট্রানজাকশনস ইনটু উইলিয়ামস অ্যাকাউন্ট, রাইট? তার মানে এটা হলো লেজারের অঙ্ক, এটা কিসের অঙ্ক বল, এটা লেজারের অঙ্ক। তাহলে কোন অ্যাকাউন্টে খুলবো আমরা, উইলিয়ামের একটা লেজার কাটবো, লেজারের দাগ কাটবো, রাইট? উইলিয়ামের লেজারের দাগ,
আমি একদম দাগ কাটা পর্যন্ত দেখিয়ে দিচ্ছি, কারণ আমি দেখেছি প্রচুর ছেলেমেয়েরা দাগ কাটা নিয়ে না অনেকটা মাছ কাটার মতো করে, দাগ কেটে আর উঠতে পারছে না। আমি বুঝতে পারি না এখন মানে হয়। চলো এগোচ্ছি আমরা। এইখানে দেখলাম ইন দ্য বুকস অফ বলেই ফার্স্টে কিছু লিখবি, ইন দ্য বুকস অফ ডট ডট ডট, পাক্কা? ইন দ্য বুকস অফ ডট 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 চলবে। তা কার বই বলে দেয়নি বলে আমরা ইন দ্য বুকস অফ বলে এরকম লিখলাম, রাইট? আর তারপরে কি লিখবো? উইলিয়ামস অ্যাকাউন্ট। এসি লিখবে না। ভিডিও মেবি লিটল বিট লং, বাট পুরো সিস্টেম দেখাচ্ছি আমি। জেব it is our INR, not dollar, so you have to write it all the things, fine? ফার্স্ট বলছে অন 1st জানুয়ারি ওপেনিং ব্যালেন্স, দেখেন এখানে কি লিখলো, ভেরি গুড। চলো 1st জানুয়ারি কি আছে, জয় বল কিতনা है? এই ওপেনিং ব্যালেন্স উইলিয়ামসের যেটা আছে সেটা ডেবিটে লিখবো না ক্রেডিটে লিখবো বলে দেয়নি এরা। মনে করো আমার কাছে, আমি মনে করছি এটা ও আমার ডেবিট ব্যালেন্স, যদিও আমার কাছে উইলিয়ামস মেবি আওয়ার ডেটার্স, মেবি আওয়ার ক্রেডিটার্স, কিন্তু আমি পরের লাইনে দেখতে পাচ্ছি আমরা ওকে গুডস বিক্রিও করি। প্রথম লাইনে ও কিন্তু বলা যাচ্ছে না কে, তাহলে আমি কোন ব্যালেন্স দেবো, ডেবিট ব্যালেন্স দেবো না ক্রেডিট ব্যালেন্স দেবো? যাকে গুডস বিক্রি করি নিশ্চয়ই সে ডেটার্স হতে পারে। ওরা বুদ্ধি করে তোমাকে ডেবিট ক্রেডিট না বলে এই পরের লাইনটা পড়তে বলেছিল। তখন আমি কি লিখবো এখানে, কথা বল, ব্যালেন্স বিএফ কত লিখবো? 7,500 ডান, পরেরটা করছি। তার মানে এই যে উইলিয়ামস এটা একটা ডেটার্স অ্যাকাউন্ট, উইলিয়াম একটা কি অ্যাকাউন্ট, ডেটার্স অ্যাকাউন্টের সেলস এদিকে হবে এবং কালেকশন রাইট সাইডে হবে। মনে পড়ছে কথাটা বলেছিলাম আমরা? তো দেখা যাক নেক্সট লাইনে কি বলছে। সোল্ড গুডস টু উইলিয়াম 10 তারিখে, তাহলে 10 তারিখে আমরা সোল্ড গুডস করব। তোমার কাছে যদি তাও না মনে থাকে, আবার বলি, সো লং ইটস এ ডেটার্স অ্যাকাউন্ট, যদি পরীক্ষাতে এরকমই এসে যায় বাই চান্স, তাহলে তুমি জানবে সেলস এদিকে বসে, আর সেলসের অপোজিট কি হবে, সেলস রিটার্ন, অ্যামাউন্ট রিসিভড, ধারে বিক্রি এখানে বসবে। তাহলে সোল্ড গুডস টু উইলিয়াম, জানালটা কি হবে, অথবা জানাল দিয়ে ভাবো, উইলিয়ামস অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, উইলিয়ামস অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। কারো বুঝতে কোনো অসুবিধে? এসি লিখে দিবি এখানে একটা 10,000, রাইট? তারপরে বলো কি লেখা আছে, রিসিভ ক্যাশ আছে মানে রাইট সাইডে যাও, জানুয়ারি তারিখের 12, কোন সাল, 2023 লিখিনি, আবার একটা নম্বর কাটতো, হ্যাঁ। বাই ক্যাশ বলে আমি ক্যাশ রিসিভ করবো 10,000 রুপিস ক্যাশ রিসিভ করলাম। তারপর বলো গুডস রিটার্ন আছে রাইট সাইডে আসবে। কনসেপ্ট শোনো, ওপেনিং অ্যান্ড সেলস যেটা ক্রেডিট সেলস হবে, অনলি ক্রেডিট সেলস শুড কাম টু ডেটার্স অ্যাকাউন্ট, ক্যাশ সেল হলে আসতো না, কিন্তু ওটা ক্যাশ বুকে চলে যাবে, একদম ঠিক। চলো 15 তারিখের মধ্যে তোমরা কি করলে, রিটার্ন বিক্রি করেছি না, রিটার্ন ইনওয়ার্ড বলে লিখলাম আমরা, রিটার্ন ইনওয়ার্ড, RIW লিখবে না পরীক্ষাতে, রিটার্ন ইনওয়ার্ড চলবে। তারপরে রিসিভ চেক ফ্রম হিম, ক তারিখ, 17 তারিখ মে, বাই ব্যাংক বলে আমি চেক পেয়ে গেছি 5,000 রুপিস চেক পেয়েছি। কারো বুঝতে কোনো অসুবিধা, কথা বলতে কি সমস্যা হয়েছে, দেখেন দিকে বল, ক টাকা বল, এটা কি বলা হচ্ছে, চিল্লা, 5,000। হ্যাঁ চলো সবাই কথা বলো একসঙ্গে, ভালো যেন আমার। উইলিয়ামের চেক যেটা পেয়েছিলাম, এই যে চেকটা পেয়েছিলাম না 5,000 টাকা, এটা ডিজনার হয়েছে। তাহলে যদি চেকটা ডিজনার হয়, আয়ন খান এদিকে, মেয়েরাজ মার খাবে, এদিকে দেখো, এই চেকটা আমার কাছে কি হয়ে গেছে, ডিজনার হয়ে গেছে। আমি প্রথমে তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট উইলিয়াম করে দিয়েছিলাম, তাহলে এখন উইলিয়াম এখন ডেবিট টু ব্যাংক, ডেবিট টু ব্যাংক। কত টাকা লিখবো, ওই 5,000 টাকাটা আমার কাছে রিটার্ন হয়েছে, এটা ডিজনার। এখানে কোনো ব্যাখ্যা রেখা দরকার নেই, প্যাকেট দিয়ে ডিজনার বলার দরকার নেই। সো লং ইটস এ লেজার, আমি কোনো কিছু দেবো না। অনেকে আবার এখন লিখে দেবে এটা ওটা ওই কিছু না, বলো। তারপরে
তারপরে ক্যাশ রিসিভ ফ্রম হিম, আবার ক্যাশ আবার ক্যাশ পেয়েছে 31 তারিখে আবার 5,000। যে রিটার্ন করে ওটা দিয়ে দিয়েছে। তখন তুমি কি করলে এইখানে এটা যোগ করো, এখানে ইকুয়ালি লিখবে, এক দাগ মারবে, এখানে দুটো দাগ দাগ দেবো এক্সামের জন্য। ক্রেডিট সাইডে ডেবিট সাইডে কত আছে? বেশি তো তাহলে লেফট সাইড যোগ করলে আমরা পেলাম 22,500, 22,500, ব্যালেন্স হচ্ছে 1500। আর এটা মাইনাস করলাম। মাইনাস কি করে করবি দেখবি, এখানে শূন্য দিকে শূন্য লেখ, তারপরে আবার একটা জিরো লেখ, আবার এটা আবার আবার এখানে 5 আছে তো, জিরোর সঙ্গে 5 দিলে 5 উঠলো, রাইট? এবারে কত হলো এখানে 1, 6 আর 5 11, 11 কত দিলে 22 হবে? 11 কত দিলে 12 হবে? 1 দিলে, তারপরে 1 আর 1 2, 2 দিয়ে মিলে গেল 0। আমি আর ওইরকম আমাদের যুগে যখন করতাম আমরা এরকম ভাবে ডিরেক্টলি টানতে টানতে যেতাম, ওই এই করতাম না যে এবার এখানে রাফে কোথাও নিয়ে যোগ বিয়োগ করবো, এটা যোগ করে ওটা বিয়োগ করে। ব্যালেন্স সিডি কত তারিখে লিখবে? যখনই তুমি ওখানে ব্যালেন্স সিডি লিখেছো তখন জানো এখানে ফেব্রুয়ারি 1 তারিখ করে ব্যালেন্স বিডি করতে ভুলো না দয়া করে, রাইট? कितना का होगा? 1500। ডান, ফাইন। নেক্সট যে থিওরিটা দিয়েছি তাতে বলা হচ্ছে ডিসকাস দ্য নিড ফর চার্জিং ডেপ্রিসিয়েশন। নিড ফর চার্জিং ডেপ্রিসিয়েশন কি, রাইট? আমি কেন ডেপ্রিসিয়েশন চার্জ করি? নিড ফর চার্জিং ডেপ্রিসিয়েশন বলো, কার মনে আছে? একটা হচ্ছে টু অ্যাসার্টেইন দ্য ট্রু অ্যামাউন্ট অফ প্রফিট। 1 নম্বর পয়েন্ট কি বললো? টু অ্যাসার্টেইন, তুমি লাভ ক্ষতির সঠিক পরিমাণ নির্ণয় করার উদ্দেশ্য জন্য। টু ASCERTAIN, ascertain the true amount of, এটা গেল পিএল থেকে কি উদ্দেশ্য আমরা পিএল এর রিপ্রেজেন্ট দেখাই, পিএল এর লেফট সাইডে টু রিপ্রেজেন্ট কেন দেখাই সেটাই উদ্দেশ্য। আর 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে বলো টু, তা ঠিক নয়, টু ফিনান্সিয়াল পজিশনটা ঠিক হয়ে প্রকাশ করা, হ্যাঁ, টু শো দা কারেক্ট financial position of the company, of the business. Okay, business এর সিম্পল কথা, ট্রু ভ্যালু অফ, কারেক্ট ভ্যালু, ট্রু না আমরা বলি কারেক্ট ভ্যালু অফ, কারেক্ট ভ্যালুয়েশন for to show the correct valuation of asset in balance sheet, right? এটা তো এটা ছাড়া যে কোশ্চেনটা থাকবে সেটা একটা কোশ্চেন করছে এরা, সেটা হচ্ছে যে একটা ডেপ্রিসিয়েশনের অঙ্ক করতে বলছে, করে ফেলি।